হাই এভরিওয়ান, মাধ্যমিক সকলকে স্বাগত। আজকে আমরা এনেছি একটা চাকা। এই চাকা নিয়ে কি করব? এই চাকা নিয়ে করব নৃত্য আর পড়ে ফেলবো বৃত্ত। সো হাই এভরিওয়ান, আজকে ক্লাসে আমরা শুরু করতে চলেছি বৃত্ত নয়, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টারটি জ্যামিতির প্রথম চ্যাপ্টার। তোমাদের সবচেয়ে বেশি ভয় জ্যামিতিতে। স্যার প্রয়োগ কি করে করব? স্যার 2 নম্বরের কোশ্চেন জ্যামিতি থেকে পারছি না। স্যার জ্যামিতির কোশ্চেনগুলোই বুঝতে পারছি না। স্যার জ্যামিতি ছাড়া তো আমি সব পারবো, কিন্তু জ্যামিতি পারবো না। যাদের যাদের এরকম মনে হয়, আজকে এই ক্লাসে জ্যামিতিতে আগুন লাগাবো তাদের জন্য। পরবর্তীতে পরপর জ্যামিতির ক্লাস আসছে, আর এই জ্যামিতির ক্লাসগুলো পরপর যারা দেখবে তাদের আর কোনো ডাউট থাকবে না। সমস্ত ডাউট ওই চাকাটার মতো আউট হয়ে যাবে। কিভাবে আউট হবে? অ্যাকচুয়ালি জ্যামিতি এই যে জায়গাটাতে তোমরা ভয় পাও, কেন পাও তোমরা জানো? তার কারণ তোমরা সবসময় প্রয়োগকে মুখস্থ করতে যাও। তার কারণ তোমরা সবসময় প্রয়োগের অ্যাপ্লিকেশনকে মুখস্থ করতে যাও। বাবা, সবকিছু তো মুখস্থতে চলে না। ম্যাথামেটিক্সে মুখস্থতে কাজ হয় না। আর এটাই তোমাদেরকে বুঝতে হবে যে জ্যামিতির যদি বেসিক জায়গাটা না ঠিক থাকে, যে টার্মটা যদি ঠিক থাকে, তাহলে জ্যামিতির কোশ্চেন এমনিতেই পারা যায়। তাই আজকের ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যারা আজকের ক্লাসটা দেখবে তারা প্রত্যেকে, কথা দিচ্ছি, এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এখান থেকে উপপাদ্য আসুক, প্রয়োগ আসুক, 2 নম্বরের কোশ্চেন আসুক, 1 নম্বরের কোশ্চেন আসুক, যাই আসুক না কেন, চিত্রে দিয়ে আসবে, কথা দিলাম। তাহলে পুরো শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হচ্ছে, এবং অবশ্যই কি করতে হচ্ছে? শেয়ার করতে হচ্ছে ক্লাসটাকে বন্ধুদের সাথে। আর স্যার রেসপেক্ট বাটন লাইক ক্লিক করতে হচ্ছে এবং কমেন্টে লিখে জানাতে হচ্ছে যে আগুন লেগেছে কিনা। আমার তো এখনই লেগে গেছে আগুন, এবং আগুন লেগে গেছে বলে ফাগুন আনার জন্য চলো শুরু করে দিই। কাম অন এভরিওয়ান, আজকে আমরা পড়তে চলেছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। 1 শট বললে ভুল হবে, দিস ইজ ফাইনাল শট। অর্থাৎ এই ভিডিওতে যা যা তোমাদেরকে বোঝাবো সবকিছু পুরো ফাটাফাট তোমরা পেরে যাবে। চলো শুরু করা যাক। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রথম আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে যে হোয়াট ইজ বৃত্ত। সার্কেল কাকে বলে? দা গো, চাকা কোথায় গেল গো? চাকা উড়ে গেছে, কিন্তু এখানে তো একটা বৃত্ত আছে। এই বৃত্তটা দিয়েই আমরা তোমাদেরকে বোঝাচ্ছি যে বৃত্ত কাকে বলে। খুব সহজ। স্যার বৃত্ত কাকে বলে? বৃত্ত তো আমি জানি, কিন্তু বৃত্ত কাকে বলে এটা কি করে বলবো স্যার? কাকে বলে বৃত্ত? দেখো, আমি বৃত্তের ডেফিনেশন দিচ্ছি, কোনো দিন ভুলবে না। একটা বিন্দু, এই বিন্দুটা খুব সহজ সরল সাদা মাঠা স্থির বিন্দু। এই বিন্দুটা কেমন বিন্দু? স্থির বিন্দু। এবার এই স্থির বিন্দুর চারপাশে একটা গতিশীল বিন্দু, একটা গতিশীল বিন্দু। এটা স্থির বিন্দু, এটা আমার বন্ধু স্থির হয়ে বসে আছে সামনে, আর এই গতিশীলটা আমি ফাটাফাট চলছি। তাহলে এই গতিশীল বিন্দু যদি এই স্থির বিন্দুর চারিদিকে সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়, সমদূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তাহলে এই যে গতিশীল বিন্দু সঞ্চার পথ পেলাম, এই গতিশীল বিন্দু যে পথে সঞ্চারিত হচ্ছে, কোন পথে সঞ্চারিত হচ্ছে? এই পথে সঞ্চারিত হচ্ছে। এই গতিশীল বিন্দুর যে সঞ্চার পথ পেলাম তাকেই বৃত্ত বলবো। তাহলে একটা স্থির বিন্দুকে মাঝখানে রেখে দিয়ে একটা গতিশীল বিন্দু তার চারপাশে যদি সমদূরত্ব বজায় রেখে সঞ্চারিত হয়, তাহলে তাকেই আমরা কি বলে থাকি? বৃত্ত। ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টার্ম, প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে বুঝবে। একেবারে বেসিক টু অ্যাডভান্স, ক্লাসের লাস্ট বেঞ্চ থেকে ক্লাসের ফার্স্ট বেঞ্চ টোটাল কভার হবে। অর্থাৎ যে কোনোদিনও ম্যাথ বই খোলেনি সেও এই ক্লাস থেকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে, এটুকু কথা দিলাম, যদি ক্লাসটা মনোযোগ সহকারে শোনে। আর যদি না শোনে তাহলে তার ব্যাপার। চলো, আমি তো চেষ্টা করছি শোনানোর, তোমরা শুনবে কিনা সেটা ডিপেন্ড করছে তোমাদের উপর। তাহলে বৃত্ত কাকে বলে বোঝা গেল, আশা করি আমার টেকনিশিয়ান বাবুরাও বুঝে গেছে। এইবার চলে এসো তাহলে বৃত্তের কি আছে। বৃত্তের কি আছে? ও স্যার বৃত্তের আবার কি আছে স্যার? আচ্ছা, বৃত্তাকার কক্ষপথ, যদি উপবৃত্তাকার কক্ষপথ না হয়ে এই যে আমাদের পৃথিবী যদি বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতো, তাহলে মাঝখানে সূর্য আছে আর বৃত্তাকার কক্ষপথে পৃথিবী প্রদক্ষিণ করছে, তাহলে সেটাও কিন্তু একটা বৃত্ত তৈরি করতে পারতো। বাট সেটা সামহাউ ইলিপস হয়ে গেছে, উপবৃত্ত হয়ে গেছে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে ঘুরছে না। ওকে, তাহলে বৃত্তের কি কি জিনিস থাকে? বৃত্তের একটা কেন্দ্র থাকে। কি থাকে বাবা? বৃত্তের একটা কেন্দ্র থাকে, যেটাকে আমরা বলে থাকি সেন্টার। ওকে,
আর কি থাকে, একটা ব্যাসার্ধ থাকে যেটাকে আমরা বলে থাকি রেডিয়াস, বলে থাকি না ব্যাসার্ধের ইংরাজি রেডিয়াস। তাহলে রেডিয়াসটা কি, সেন্টারটা তো তুমি বুঝতে পারলে, যেটা স্থির বিন্দু সেটাই সেন্টার। আর রেডিয়াস কি, এই স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দুর যে দূরত্ব, এই স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটাকেই আমরা বলে থাকছি কি, ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলছি, স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্বটাকে বৃত্তের ব্যাসার্ধ বলছি। তাহলে বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ, আর কি আছে স্যার, স্যার এই যে গতিশীল বিন্দুটা প্রদক্ষিণ করছে, প্রদক্ষিণ করার পর যেটা তৈরি করলো এটাকে কি বলবো, এটাকে বলবো বৃত্তের পরিধি। কি বলবো, বৃত্তের পরিধি। তাহলে স্যার এটাকে আমরা বলছি পরিধি বা সার্কামফারেন্স। ওকে, চলো তাহলে বৃত্তের তিনটে জিনিস আমরা পেলাম। কি কি পেলাম, বৃত্তের কেন্দ্র পেলাম, বৃত্তের ব্যাসার্ধ পেলাম, বৃত্তের পরিধি পেলাম। স্যার এই ব্যাসার্ধটাকে যদি আরো এদিক পর্যন্ত টেনে দিতাম, স্যার এই ব্যাসার্ধটাকে যদি আরো এদিক পর্যন্ত টেনে দিতাম, অর্থাৎ বৃত্তের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা সরল রেখা চলে গেছে, যে সরল রেখাটা নাকি কেন্দ্রকে ছেদ করেছে, তবে এই সরল রেখাটিকে বলা হতো বৃত্তের ব্যাস। স্যার এই পুরো সরল রেখাটিকে বৃত্তের কি বলা হতো, স্যার এই পুরো সরল রেখাটিকে বলা হতো বৃত্তের ব্যাস। স্যার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সরল রেখা টানলেই ব্যাস? নো বেবি, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সরল রেখা টানলেই ব্যাস নয়। তাহলে ব্যাস কি, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সরল রেখা টানবো যে সরল রেখাটা নাকি কেন্দ্রকে ছেদ করে যাবে। কাকে ছেদ করে যাবে, কেন্দ্রকে। যদি কেন্দ্রকে ছেদ করে যায় তবেই সেটা ব্যাস। ইয়েস স্যার, তাহলে যদি না যায় তাহলে কি? আপনি তো বললেন গেলে ব্যাস, না গেলে, ও স্যার না গেলে কি, না গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরকম তো প্রচুর হতে পারে যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাচ্ছে, হতেই পারে। এবং এই প্রত্যেকটাকে আমরা বলবো জ্যা। কি বলবো, জ্যা। তাহলে এই প্রত্যেকটাকে আমরা বলবো জ্যা। স্যার তাহলে এই ব্যাসও তো জ্যা এর মতো। হ্যাঁ ব্যাসও জ্যা। স্যার তাহলে ব্যাসটা জ্যা হলো কিন্তু জ্যাটা ব্যাস হলো না। ইয়েস, এটাই তোমরা এতে পড়েছিলে যে সব ধাতুই আকরিক, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। কেন পড়েছিলে না ভৌতবিজ্ঞানে? তাহলে এখানে দেখো আমরা বলতে পারি যে ব্যাস জ্যা, ব্যাস একটা জ্যা, কিন্তু সমস্ত জ্যা বৃত্তের ব্যাস নয়, সমস্ত জ্যা বৃত্তের ব্যাস নয়। তাহলে বোঝা গেল এরা প্রত্যেকে এক একটা জ্যা, এরা প্রত্যেকে এক একটা জ্যা। এবং এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই যে ব্যাস, এই ব্যাসটা কিন্তু বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে এখান থেকে একটা পয়েন্ট উঠে এলো, দ্য পয়েন্ট ইজ ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। স্যার বোঝা গেল, ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। ওকে স্যার, তাহলে এই পয়েন্টটা নোট বলে তোমরা লিখে রাখবে, ঠিক আছে? এইবার তাহলে আমরা কত কিছু জেনে গেলাম। আমরা জেনে গেলাম একটা বৃত্তের কেন্দ্র আছে, আমরা জেনে গেলাম একটা বৃত্তের ব্যাসার্ধ আছে, আমরা ব্যাসার্ধ থেকে দ্বিগুণ করে দিলে জেনে গেলাম তার ব্যাস আছে, আমরা জেনে গেলাম যে ব্যাস ছাড়া যে কোনো কিছু যদি আমরা টানি, অর্থাৎ যেটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গেছে তারা সবাই যায়, এবং ব্যাস ও যায়, কিন্তু ব্যাস বৃহত্তম জ্যা, অর্থাৎ জ্যা প্রচুর, তার মধ্যে ব্যাস হচ্ছে সবচেয়ে বড় জ্যা। তাহলে বৃত্তের সবচেয়ে বড় জ্যা, এটা কিন্তু প্রশ্ন আসে বলে বারবার বলছি, এমসিকিউ প্রশ্ন আসে, বৃত্তের সবচেয়ে বড় জ্যায়ের নাম বৃত্তের ব্যাস। ইয়েস স্যার, বাস এটুকুই মনে রাখো। এইবার স্যার এটুকুই কি আছে, আর কিছু কি বৃত্তে নেই? আরে পাগলা, খাবি কি ঝাঁঝে মরে যাবি, অনেক কিছু আছে। পরপর 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 ঠাকুমা ঝুলি খুলবে না, আমিনুর স্যার ঝুলি খুলবে এবং মজার গল্প বলবে, থরি মজার অঙ্ক করবে। চলো তাহলে মজার অঙ্ক করার জন্য ফার্স্ট আমাদের কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জেনে নিতে হবে। ফার্স্ট যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে পরিবৃত্ত। হোয়াট ইজ পরিবৃত্ত? এই পরিবৃত্তটা কি? একটা ত্রিভুজের বাইরে যদি বৃত্ত অঙ্কন করা যায়, দিস ইজ এ ট্রায়াঙ্গেল, এবার এই ট্রায়াঙ্গেলের বাইরে যদি একটা বৃত্ত আঁকা যায়, তাহলে এই বৃত্তটাকে কি বলবো? এই বৃত্তটাকে বলবো পরিবৃত্ত। অর্থাৎ একটা ত্রিভুজের বাইরে যদি আমি বৃত্ত আঁকি তাহলে কি বলবো তাকে? পরিবৃত্ত। ক্লিয়ার না ক্লিয়ার নয়? যদি একটা ত্রিভুজের ভিতরে বৃত্ত আঁকতাম, স্যার একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ভিতরে স্যার বৃত্ত এঁকে ফেলছি, এই ত্রিভুজের ভিতরে বৃত্ত এঁকে ফেলছি, তাহলে এটাকে কি বলতাম? সরি হয়নি, তাহলে এটাকে কি বলতাম স্যার? এটাকে বলতাম অন্তবৃত্ত। তাহলে একটা ত্রিভুজের বাইরে বৃত্ত হলে পরি, ভিতরে হলে অন্ত। বোঝা গেল? তাহলে এই দুটো জিনিসও আমরা মনে রাখবো। নেক্সট আর কি মনে রাখবো? স্যার মনে রাখার তো অনেক কিছু আছে। জ্যা হয়ে গেছে বোঝা,
জ্যা তো আমরা অলরেডি বুঝে ফেলেছি, অর্থাৎ একটা বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে কোনো সরল রেখা, যদি শুধু প্রান্ত দুটোকে জুড়তে হবে, একটা বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে কোনো সরল রেখাই বৃত্তের জ্যা। এবার ব্যাস যদি হয়ে যায় তাহলে সেটা বৃত্তের বৃহত্তম জ্যা। কেন? কেন ব্যাস সবচেয়ে বেশি অংশ জুড়ে রয়েছে। এইটা যদি কেন্দ্র হয় তাহলে এটা যদি কেন্দ্র হলে তাহলে তোমার এইটা যে পেলে এটা তো সবচেয়ে বড়। দেখো এই এবিটা যা যা আছে সবার চেয়ে বড়। কেন? কারণ আস্তে আস্তে তো বৃত্তটা এই হচ্ছে, তাহলে একদম মিডিল পজিশন থেকে যে যাচ্ছে সেই তো সবচেয়ে বড় হবে, তারপর তো আস্তে আস্তে ছোট হতে থাকবে, তাই না? চল, যা বোঝা গেল। স্যার বৃত্তচাপ কি? হোয়াট ইজ বৃত্তচাপ? বৃত্তচাপ কি আমাদের জানতে হবে। চলো, চাপের ডেফিনেশন কি, হোয়াট ইজ চাপ। দেখ বাবা, আমরা এই যে একটা বৃত্ত আঁকছি, ঠিক আছে, হয়েছে। এই যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তের আমরা এইভাবে যদি কেটে ফেলি, অনেকটা কেটে গেল, নো প্রবলেম। দেখ, এই বৃত্তের উপরে একটা চাপ তৈরি হয়েছে, উপরে একটা চাপ তৈরি হয়েছে, এটাও বৃত্তচাপ। আবার এই বৃত্তের নিচেও একটা চাপ তৈরি হয়েছে, এইটাও একটা বৃত্তচাপ। স্যার তাহলে এই দুটোই বৃত্তচাপ, অর্থাৎ যে চাপটা বৃত্তের যে পরিধির যে অংশটুকু সেটাই তো একটা চাপ ক্রিয়েট করে রেখেছে। তাহলে এই পরিধির অংশটুকুকেই আমরা কি বলবো? বৃত্তচাপ। এবার পরিধির অংশে যদি ছোট হয় তাহলে সেটাকে কি বলবো? উপচাপ। আর যদি বড় হয় তাহলে অধি। সবসময় মনে রাখবে, উপ মানে ছোট, অধি মানে বড়। তাহলে এই যে দুটো অংশ আমরা পেলাম, এই দুটোই তো বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুটোর মধ্যে যে উপ, সে কি হবে? সে ছোট, অর্থাৎ এটা কি হবে? উপবৃত্তচাপ বা উপচাপ। আর এটাকে কি বলবো? এটা তো বড় অংশ, তাহলে এই বড় অংশটাকে কি বলবো? অধিবৃত্তচাপ বা অধিচাপ। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বলে ফেলো তাড়াতাড়ি। তাহলে উপচাপ এবং অধিচাপ এই দুটো জিনিস তোমাদের ক্লিয়ার আশা করি। কিন্তু তোমাদের একটা জিনিস মনে হতে পারে, স্যার এই যে কাট করেছে যদি কাট না করে তাহলে কি চাপ হবে স্যার? না বাবু, আমার এই যে বৃত্ত, এই বৃত্তটাকে দুটো অংশে কাট করতে হবে। এই যে ফাঁকটা থাকতে হবে এটার কোনো কথা নেই, ফাঁক না থাকলে হবে, কিন্তু দুটো অংশে তো কাট হবে। এই যে একটা যে কাট হবে, কাট যদি না হয় তাহলে তো আমি পরিধিই বলবো, আমি চাপ কেন বলবো? বোঝা গেল? তাহলে যদি কাট হয় তবেই চাপ সৃষ্টি করবে। উপর একটা নিচে একটা, যেটা ছোট সেটা উপ, যেটা বড় সেটা বৃত্ত, এই অধি। কোনো সমস্যা নেই। নেক্সট আমরা পরেরটাতে চলে আসি, বৃত্তাংশ। ও স্যার, তাহলে বৃত্তচাপ বললেন আবার বৃত্তাংশ বলছেন, এ দুটো কি সেম? এ দুটো কি সেম? নো বেটা, ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম। এই দুটো নট সেম। এই তো একটা বৃত্ত আঁকলাম। এবার এই বৃত্তের বৃত্তাংশ কাকে বলবো? হোয়াট ইজ বৃত্তাংশ? এই বৃত্তটাকে কাটলাম, ওকে, কাটলাম। স্যার কাটার পর বাটা নাকি? কাটার পর টাটা। স্যার এই যে উপরের পুরো অংশটা পেলাম, এটা একটা বৃত্তাংশ। আর স্যার এই যে নিচের পুরো অংশটা পেলাম, এটা একটা বৃত্তাংশ। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? মানে এই পুরো অংশটাই কিন্তু একটা বৃত্তাংশ। এই পুরো অংশটা একটা বৃত্তাংশ। বোঝা গেল? অর্থাৎ এই যে অংশটা পেলাম এটা একটা বৃত্তাংশ, আর এই যে উপরের অংশটা পেলাম এটা একটা বৃত্তাংশ। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? এই তো কেটে গেলে এরকমই তো লাগবে। ধর থেকে এটাকে আলাদা করে দিলে শরীরটাকে, জাস্ট একটা ছোট অংশ একটা বড় অংশ পাচ্ছ। তাহলে দেখো এই যে বড় অংশটা এটাকে বলবো অধিবৃত্তাংশ, আর এই যে ছোট অংশটা এটাকে বলবো উপবৃত্তাংশ। আর এই দুটোই কিন্তু বৃত্তাংশ। বাট স্যার চাপ হলে, বৃত্তচাপ হলে কি এটা হতো না? বৃত্তচাপ হলে কেমন হতো? এটা একটা, এটা একটা। স্যার এর মাঝখানের অংশটা কিন্তু নয়, জাস্ট পরিধির উপরের অংশটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝালো না? গেল না? একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। চলো নেক্সট, বৃত্ত কলা। হোয়াট ইজ কলা? চলো নিয়ে ফেলো ঝোলা, পড়ে ফেলি কলা। চলো, বৃত্ত কলা কি বাবু? একটা বৃত্ত, তরমুজ খেয়েছিস? তরমুজ, চলো আমি তোদেরকে তরমুজ খাওয়া শেখাই। একটা বৃত্ত, একটা কেন্দ্র আছে বৃত্তের। এবার এই বৃত্তটাকে তোরা যদি তরমুজের মতো করে কাটিস, দেখ তরমুজ কিভাবে কাটে। দোকানে তরমুজ বিক্রি হয় দেখেছিস? বাজারে তরমুজ যখন বিক্রি হয় তোরা দেখেছিস যে তরমুজ এইভাবে কাটা হয় না? শ্যাক করে অংশটা বের করে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এভাবেই তো তরমুজ খায়। তাহলে এই যে জাস্ট দুটো কি করলাম, দুটো ব্যাসার্ধ ওএ এবং ওবি,
এই দুটো ব্যাসার্ধ ওএ আর ওবি, আর একটা বৃত্ত চাপ আছে এ ভাই, একটা চাপ আছে ভাই, একটা চাপ আছে, চাপটা এবি। তাহলে এই যে ওএ ব্যাসার্ধ, এই যে ওবি ব্যাসার্ধ এবং এই যে এবি চাপ দ্বারা এই যে অংশটা তৈরি হলো, এই অংশটাকে বলবো কি? বৃত্তকলা। স্যার তাহলে যেটা বাদ পড়ে গেল স্যার সেটাও কলা। এই যে বাদ অংশটা পড়ে গেল এটাও কি? এটাও বৃত্তকলা, এটাও বৃত্তকলা। ওকে স্যার, তাহলে বৃত্তকলার বৃত্তাংশ তো একই? নো বেবি, বৃত্তকলার বৃত্তাংশ একই নয়। বৃত্তাংশের ক্ষেত্রে কিন্তু জাস্ট একটা স্ট্রেট লাইন কাট করে দুটো আলাদা অংশে ভাগ করছিল, কিন্তু বৃত্তকলার ক্ষেত্রে দুটো ব্যাসার্ধই ভাগ করবে, তবেই কিন্তু বৃত্তকলা, না হলে নয়। বোঝা গেল? তাহলে দুটো ব্যাসার্ধ এবং চাপ দ্বারা যেটা গঠিত হচ্ছে, তাহলে এখানে বৃত্তকলা তৈরি হয়েছে আমার কি? এটা একটা বৃত্তকলা তৈরি হয়েছে এবং এটা একটা বৃত্তকলা তৈরি হয়েছে। তাহলে এই বৃত্তকলাটাকে কি বলবো? এটা ছোট, তাহলে এই বৃত্তকলাটাকে বলবো ছোট। আর এই বৃত্তকলাটা কি? বড়, তাহলে এই বৃত্তকলাটাকে বলবো বড়। আর কিছু নয়, একটা বড় বৃত্তকলা, একটা ছোট বৃত্তকলা। ওকে, বোঝা গেল? এবার চলে এসো এক কেন্দ্রীয় বৃত্ত। স্যার এক কেন্দ্রীয় বৃত্ত মানে বৃত্তের কেন্দ্র কটা থাকে? 10টা? না ভাই, এক কেন্দ্রীয় বৃত্ত মানে কেন্দ্র 10টা নয়, কেন্দ্র একটা কিন্তু বৃত্ত অনেকগুলো। স্যার কি বলছেন? কেন্দ্র একটা কিন্তু বৃত্ত অনেকগুলো? হ্যাঁ, আমি এই যে তোদের ক্যামেরার দিকে তাকিয়ে আছি এখানেই দেখতে পাচ্ছি এক কেন্দ্রীয় বৃত্ত, মানে লেন্স একটাই, তার বাইরে বৃত্ত অনেকগুলো। ছবিতে যদি সম্ভব হতো ছবিতে দেখাতে পারতাম তোদেরকে। এই যে বৃত্তের কেন্দ্র, এইবার এই কেন্দ্রের বাইরে এটা একটা তৈরি হলো। স্যার এটা কি? বৃত্ত। স্যার এর কেন্দ্রকে এ। স্যার একটু সরে গেছে, ঠিক আছে স্যার। আমি যদি এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এটা কি? স্যার কে এল এম এন ও পি। কোথায় পড়েছিলিস? ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীতে পড়াইনি তোদেরকে ইলেকট্রন বিন্যাস? পর্যায় সারণী নয় যদিও পরমাণু নিউক্লিয়াসের কনসেপ্ট, কিন্তু তাও আমি পর্যায় সারণীতে বলেছিলাম যে এই মাঝখানে কে থাকে? মাঝখানে প্রোটন আর নিউট্রন থাকে, ভরকেন্দ্র, আর বাইরে ইলেকট্রন। তাহলে সেম ভাবে তোরা সেম লজিকেই ভাবতে পারিস যে মাঝখানে কেন্দ্র, এই একটা বৃত্ত, এর বাইরে আর একটা বৃত্ত, আবার আমার প্রয়োজন হলে এর বাইরে আর একটা বৃত্ত। এই সমস্ত বৃত্ত যেগুলো আমরা আঁকছি এদের প্রত্যেকের কিন্তু কেন্দ্র একটাই, অ্যান্ড দিস সেন্টার ইজ ও। দেখ, এই প্রথম বৃত্তটার কেন্দ্র ও, দ্বিতীয় বৃত্তটার কেন্দ্র ও, তৃতীয় বৃত্তটার কেন্দ্র ও। তাহলে একটা কেন্দ্রকে বেষ্টন করে যদি অনেকগুলো বৃত্ত তৈরি করা হয়, তাহলে এই সমস্ত বৃত্তগুলিকে কি বলা হবে? স্যার কি বলা হবে? এক কেন্দ্রীয় বৃত্ত বলা হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ফাটাফাটি লাগছে স্যার। ওকে স্যার, চলো কমেন্ট করে জানাস কেমন লাগছে। আমার যেমন এনার্জিতে পড়াচ্ছি তোরা সেরকম এনার্জিতে কমেন্ট করে জানাস কেমন লাগছে। সর্বসম বৃত্ত, আরে ভাই সর্বসম ত্রিভুজ হয়, কিন্তু সর্বসম বৃত্ত মানে কি? সর্বসম বৃত্ত মানে যে সব দিক থেকে সমান, অর্থাৎ যার কেন্দ্রও সমান, যার ব্যাসার্ধও সমান, সব সমান, মানে মেনলি ব্যাসার্ধ সমান, তবেই তো সর্বসম বৃত্ত তৈরি হবে, অর্থাৎ সেম বৃত্ত তৈরি হবে। বোঝা গেল? সেম বৃত্তকেই সর্বসম বৃত্ত বলবে, এটা আর বিশেষ কিছু বলার নেই। চলো এইবার আমরা বৃত্তের টোটাল কনসেপ্ট পড়ে ফেলেছি। বৃত্তের দুটো উপপাদ্য আছে, দুইটা। এই দুইটা উপপাদ্য একটা অপরের পরিপূরক। এটার একটা উপপাদ্য যদি তুমি ভালো করে করতে পারো, আর একটা উপপাদ্য তুমি অনায়াসেই করতে পারবে জলের মতো। আমি তোমাদেরকে একটা উপপাদ্যে কি লিখতে হবে, কতটুকু লিখতে হবে, কিভাবে করতে হবে সবটা দেখিয়ে দেবো, এবং জলের মতো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে, কোনো ডাউট থাকবে না। সমস্ত ডাউট আউট করার প্রতিজ্ঞা নিয়ে শুরু করছি। চলো, ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। যে কোনো উপপাদ্য করার সময় বেশ কয়েকটা পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে। প্রথমেই যে পয়েন্ট মাথায় রাখতে হবে যে উপপাদ্যের যে বিবৃতিটা আমাকে দিয়েছে সেই বিবৃতিটা অনুযায়ী আমি ছবিটা এঁকে নেব। ছবি আঁকবে কে? কবি। চলো একটা বৃত্ত আঁকি। প্রথমে বৃত্ত আঁকলাম, এবার কি বলেছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যা। আচ্ছা বৃত্তটা একটু ভালো করে আঁকবো, ভালো করে বৃত্ত আঁকি। যখন সুযোগ আছে তখন আঁকতেই পারি। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে
ব্যাস নয় এরূপ কোনো যা, তাহলে আমি এটা ধরে নিতে পারি ব্যাস নয় যা। এটা কি ধরে নিতে পারি ব্যাস নয় যা। এবার বৃত্তের কেন্দ্র কত বাবা? বৃত্তের কেন্দ্র ও। বৃত্তটা কি কেন্দ্রীয় বৃত্ত? ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের কি বলছি? ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করছি, আমাকে প্রমাণ করতে হবে এই লম্বটা কি করেছে? এই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে, ধর এটা ডি, আমাকে প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু বিডি। তাই বলেছে না? ওই লম্ব জ্যাটিকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু বিডি। তাহলে আমি প্রথমে কি লিখবো? আমার প্রথমে লিখতে হবে প্রদত্ত বা ধরি ও কেন্দ্রীয় বৃত্তের দেখ, উপপাদ্য পড়তে লাগে না বাবা, উপপাদ্য বুঝতে লাগে। যদি বুঝে যাস নিজের মতো করে লিখতে পারবি, ফুল মার্কস পাবি, কেউ আটকাতে পারবে না, যদি না মুখস্থ করা স্যার তোর খাতা থাকে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো একটি জ্যা। এবি হলো ব্যাস নয় এমন একটি জ্যা। এটা লিখলে আরো ভালো, তার কারণ তোর এখানে বিবৃতিতে দিয়েছে এবি হলো ব্যাস নয় এমন একটি জ্যা। দেখ ভাই, আমি যা এঁকেছি তাই করেছি, যা এঁকেছি তাই লিখেছি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা, এবং ও থেকে এবি এর উপর কি আঁকলাম? একটি লম্ব ওডি অঙ্কন করলাম বা আঁকলাম। এখানে লিখতে পারি দ্যাট ইজ, বা দ্যাট ইজ না লিখে আমরা লিখতে পারি আঁকলাম। লিখলাম তো, আঁকলাম লেখার পর লিখলি দ্যাট ইজ না লিখে কি লেখা যায়? বাংলায় লেখা যায় যা এবি পারপেন্ডিকুলার টু ওডি, বা যা না লিখে তোরা লিখতে পারিস অতএব, সবচেয়ে ভালো। ওকে, অতএব এবি পারপেন্ডিকুলার টু ওডি, বা ওডি পারপেন্ডিকুলার টু এবি লিখলে আরো বেটার। ওডি কার উপর পারপেন্ডিকুলার? ওডি এবির উপর পারপেন্ডিকুলার। হয়ে গেল। এটা ফার্স্ট স্টেপ, আমার যা যা বলেছে সেটা করে ফেললাম। সেকেন্ড স্টেপ কি? প্রমাণ কি করতে বলেছে? কি প্রমাণ করতে বলেছে? তোকে প্রমাণ করতে হবে যে, দেখ এইভাবে লিখবি, প্রমাণ করতে হবে যে, তুই ধরি বা প্রদত্ত দিয়ে শুরু করছিস, তারপর কি লিখছিস? প্রমাণ করতে হবে যে। কি প্রমাণ করতে হবে? পাগলা, খাবি কি? ঝাঁঝে মরে যাবি। প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু বিডি, তাই না? তোকে প্রমাণ করতে বলেছে যে এই ডিটা মধ্যবিন্দু। তুই লিখতে পারিস যে প্রমাণ করতে হবে যে ডি এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি ইকুয়াল টু বিডি। তাই তো বলেছে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হবে। তাহলে তোকে প্রমাণ করতে হবে ডি এবি এর মধ্যবিন্দু, বা তুই লিখতে পারিস এডি ইকুয়াল টু বিডি, যেটা আমি লিখেছি। এবার স্যার প্রমাণ করতে হবে পর কি লিখতে হয়? মনে আছে? অঙ্কন লিখতে হয় স্যার, অঙ্কন। অঙ্কনটা কি স্যার? কি আঁকছি আমি এখানে? অঙ্কন আমি কি করছি? আমি একটা কাজ করছি, আমি ও কমা এ এবং ও কমা বি যুক্ত করছি। দেখ, আমি যখন অঙ্কন লিখছি তখনই কিন্তু কাজটা করছি, আগে থেকে করে রাখবো না, পাকামিটা আগে মারলে বিপদ। ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম। ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম। স্যার যুক্ত করে কি করবো এবার? দেখ, এইবার আসছি প্রমাণ। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল, মোস্ট ক্রিটিক্যাল কন্ডিশন বা মোস্ট ক্রিটিক্যাল কনসেপ্ট অফ এ থিওরেম। একটা উপপাদ্য বা থিওরেমের সবচেয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং কোথায়? প্রমাণে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এডি আর বিডি সমান। দেখ, আমি প্রমাণে লিখতে পারি যে আমরা কি পেয়েছি? ত্রিভুজ ও এ ডি, এটা একটা ত্রিভুজ পেয়েছি, এবং আর একটা ত্রিভুজ কি পেয়েছি? ত্রিভুজ ও ডি বি এর ক্ষেত্রে এই দুটো ত্রিভুজই কিন্তু সমকোণী। কেন? কেননা এটাও 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি। স্যার কেন? কেননা ওডিটা তো পারপেন্ডিকুলার অফ এবি বলেই দিয়েছে। তাহলে ত্রিভুজ ওএডি আর ত্রিভুজ ওডিবি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রে কি কি সমান? স্যার সমান কি কি? এ বাবা যা, ছবি তো এপারে আছে, এখানেই ছোট করে লিখছি। কি কি সমান বলতো বাবা? ওএ ইকুয়াল টু ওবি। স্যার কেন? কেন স্যার? আরে পাগলা, ও থেকে পরিধির উপরে যাই টানিস না কেন সেটা তো ব্যাসার্ধ। তাহলে এই যে ও এ এটাও ব্যাসার্ধ, আবার এই যে ও বি এটাও ব্যাসার্ধ, তাহলে ও এ ইকুয়াল টু ওবি। স্যার বুঝেছে না বোঝনি? তুমি বুঝে গেলেই কবি, ও এ ইকুয়াল টু ওবি, ইউ আর দ্য কবি। চলো তাহলে ও এ ইকুয়াল টু ওবি বোঝা গেল। এবার কি বলতে পারি? অ্যাঙ্গেল ও ডি এ
ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডিবি। ও স্যার এটা কি করা হলো? আরে ভাই এটাও 90 এটাও 90, তাহলে তারপর কি লিখবো? ওডি সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু। তাহলে এখানে কি সূত্র থেকে বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম? কি রে? আর এইচ এস রাইট হ্যান্ড সাইড হাইপোটেনাস, আর কি আর একটা সাইড ওডি, তিনটেই সমান তো। তাহলে আমি বলতে পারি যে অতএব ত্রিভুজ ওএডি এবং ত্রিভুজ ওডিবি, ত্রিভুজ ওএডি এবং ত্রিভুজ ওডিবি, অতএব ত্রিভুজ ওএডি এবং ত্রিভুজ, এবং লেখার দরকার নেই, অতএব ত্রিভুজ ওএডি সর্বসম, সর্বসম চিহ্ন সমান সমান এবং উপরে একটা ঢেউ খেলে গেছে, এটাই তো সর্বসমের চিহ্ন, ত্রিভুজ ওডিবি। ওকে স্যার, তাহলে দুটো ত্রিভুজ কি? দুটো ত্রিভুজ সর্বসম। আরে ভাই দুটো ত্রিভুজ সর্বসম মানে কি? তারা সব দিক থেকে সমান। তাহলে আমি বলতে পারি এই ত্রিভুজের এই বাহুটার এই ত্রিভুজের এই বাহুটা সমান, অর্থাৎ এডি ইকুয়াল টু বিডি। কেমন হলো? কিরে কাকা এদিকে তাকা। তাহলে এডি আর বিডি সমান কেন? কেননা দুটো ত্রিভুজ তো সর্বসম। তাহলে আমি লিখতে পারি একদম পুচকি উপপাদ্য। তাহলে অতএব এডি ইকুয়াল টু বিডি, প্রুভড। আর এই সর্বসমতা কি শর্ত অনুযায়ী? এখানে একটা জিনিস না লিখলে নাম্বার কাটবে, সেটা হচ্ছে আর এইচ এস শর্তানুসারে। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। কেন স্যার? আর মানে রাইট অ্যাঙ্গেল, এইচ মানে হাইপোটেনাস মানে অতিভুজ, আর এস মানে সাইড। তাই তো হয়েছে, দুটো অতিভুজ সমান, দুটো কোণ রাইট অ্যাঙ্গেল, আর একটা সাইড সমান। ওডি সাধারণ বাহু, তাই তো? এই ওডিটা সাধারণ বাহু কেন? ওডিটা সাধারণ বাহু কেন? ওডিটা এই ত্রিভুজেরও বাহু আবার এই ত্রিভুজেরও বাহু, তাই জন্য তো সাধারণ বাহু, তাই না? তাহলে বোঝা গেল না? গেল না? উপপাদ্য 32 দেখ, একদম বই পড়তে হবে তোকে কে বলেছে? বইয়ের মতো করতে হবে তোকে কে বলেছে? এইটা যদি তুই লিখিস পরীক্ষাতে যদি একটা নাম্বারও তোর কাটে, কাকে বলবি? কাউকেই বলার নেই। চল, কাটবে না, কাটবে না, বিশ্বাস রাখ। বিশ্বাস তো মানুষ সবাইকেই করতে হয়, তো আমাকে একবার বিশ্বাস করেই দেখ। এইটুকু যদি তোরা করে আসতে পারিস, কোনো নাম্বার কাটবে না, একদম পাক্কা ফুল নাম্বার পাবি। স্যার উপপাদ্য 33 সেম উপপাদ্য। কি বলেছে স্যার? উপপাদ্য 33-এরটা প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করলে, সেম উপপাদ্য দেখ বাবা, সেম সেম। এই যে ব্যাস নয় এরূপ কোনো যা মানে ওই যে এবি, এবি বলছে কেন্দ্র থেকে একটা সরল রেখা টানছি, এই সরল রেখাটি সমদ্বিখণ্ডিত করছে। কেন্দ্র থেকে একটা সরল রেখা টানছি, এই সরলরেখাটি কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। কাকে? এবি কে সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ তোর দেওয়া আছে এডি ইকুয়াল টু বিডি। তোকে প্রমাণ করতে হবে যে এই সরলরেখাটা এর উপর লম্ব, অর্থাৎ প্রমাণ করতে হবে ওডি পারপেন্ডিকুলার টু এবি। আরে ভাই একই কেস, আমি অঙ্কনে এই দুটো জুড়ে দেবো, তারপর আমি যা সর্বসম ত্রিভুজ প্রমাণ করব। যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে এই কোণটাও 90 যা হবে, এই কোণটাও তাই হবে। তাহলে এই পুরো কোণটা 180 ডিগ্রি, তাহলে এটার এটা সমান, তাহলে প্রত্যেকটাই 90 করে, তার মানে ওডি পারপেন্ডিকুলার টু এবি। হয়ে গেল, মুখে মুখে উত্তর হয়ে যাবে, তাই না? চল, পারবি এটা করতে? আশা করি পারবি, বইয়ে করা আছে, দেখবি না। ওকে, কোশ্চেন। তাহলে উপপাদ্য হয়ে গেছে যখন, এবার তো কোশ্চেন করতে হবে। দুটো উপপাদ্য এই চ্যাপ্টারে আছে, এই দুটো উপপাদ্য জানলে তুই যে কোনো কোশ্চেন ফুঁড়ে চলে আসতে পারবি। আর প্রয়োগগুলো একটুখানি, এক্সাম্পলের যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো একটুখানি দেখে নিতে হবে। চল, ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে দেখি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। দেখ আগুন জ্বলবে, দেখ ও কেন্দ্রীয় বৃত্তের তাহলে বৃত্ত এঁকে নিলাম। এবার এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে বাবা? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। হয়ে গেল, ব্যাসার্ধের দৈর্ঘ্য এঁকে নিলাম। এবি একটি জ্যা, এই জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। এবি একটা জ্যা, তাহলে এবি একটা জ্যা, এ বি এইটুকু, এইটা একটা জ্যা, এর দৈর্ঘ্য কত সেমি? এর দৈর্ঘ্য 8 সেমি। বলেছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব। হুশ, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব চেয়েছে রে খোকা, এইটা চেয়েছে, তাহলে ওডি চেয়েছে। ফাইন্ড আউট ওডি। এই দেখ চুটকিতে চমক দেখবি। আরে পাগলা, এইটা যদি 5 সেমি হয়, যে কোনো ব্যাসার্ধই তো 5 সেমি, তাহলে এটাও 5 সেমি। হ্যাঁ, এটাও 5 সেমি ব্যাসার্ধ, তো ওবিটাও তো ব্যাসার্ধ, তাহলে 5 সেমি। ও খোকা, এবি যদি 8 সেমি হয় তাহলে বিডি কত? বিডি 4 সেমি না? এবি যদি পুরোটা 8 সেমি হয় তাহলে বিডিটা কত? 4 অর্ধেক, তাহলে বিডি 4, এটা 5। এ বাবা, এটা সমকোণী ত্রিভুজ না? এক্ষুনি বললি তো আতুপুতু, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস ভর করবে তো তোর উপর। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোর উপর কে ভর করবে? পিথাগোরাস ভর করবে। পিথাগোরাসকে প্ল্যান চেট করে এনে দেখ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ওবি স্কোয়ার ইকুয়াল টু তুই কি লিখতে পারবি? ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এ খোকা, ওবি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস
বিডি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছিস, ওডি কত জানি না, ওবি কত 5 স্কোয়ার, ওডি জানি না, আর বিডি কত বিডি 4 স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার ইকুয়াল টু আমি কি পেয়ে যাবো 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে 4 স্কোয়ার এবার আসছে তাহলে 16। দরজা খোলো, ওডি এলো, ওডি স্কোয়ার 25 থেকে 16 বাদ দিলে 9, তাহলে ওডি কত পেয়ে গেলাম 3। यही हुई बात। ये क्या है भाई, 2 নাম্বার দেবে কোশ্চেনটা, পারবি না এটা? স্যার জ্যামিতি খুব কঠিন, তখনও তাই বলবি জ্যামিতি ঘোড়ার ডিম কঠিন। কোথায় জ্যামিতি কঠিন, কোথায় দেখছিস তুই জ্যামিতি কঠিন? নেক্সট, ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমরা এঁকে ফেলছি, ও কেন্দ্রীয় যে বৃত্তটা এঁকে ফেলছি সেই বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4। পিকিউ জ্যা, পিকিউ টুকটুক কিউ, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি বলেছে। স্যার ও বিন্দু থেকে পিকিউ এর দৈর্ঘ্য 2.1 সেমি, তাহলে এই দৈর্ঘ্যটা কত সেমি, 2.1 সেমি, আর এই পুরো পিকিউটা 4 সেমি। পুরো পিকিউটা কত সেমি, 4 সেমি, আর ও থেকে এটা ধরে নে এম, তাহলে ও এম কত, ও এম 2.1 সেমি। স্যার কি চেয়েছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এ বাবুয়া, ফকরু না টকলু না চকলু না পকলু, দেখ তো ব্যাস চেয়েছে, ব্যাস। ও স্যার এটাই তো ব্যাসার্ধ। আরে এই পুরোটা পিকিউ যদি 4 হয় তাহলে এটা 2 সেমি, এটা 2, এটা 2.1, তাহলে স্যার ও কিউ কত হবে, ও কিউ স্কোয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ও কিউ স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস এম কিউ স্কোয়ার। তাহলে ও এম স্কোয়ার প্লাস এম কিউ স্কোয়ার, তাহলে স্যার কি হয়ে যাচ্ছে, ও এম স্কোয়ার, হোয়াট ইজ ও এম, স্যার ও এম ইজ 2.1 স্কোয়ার প্লাস হোয়াট ইজ এম কিউ, এম কিউ স্যার 2 স্কোয়ার, তাহলে ও কিউ স্কোয়ার ইকুয়াল টু 2.1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে ও কিউ কত স্যার, ও কিউ ইকুয়াল টু রুট ওভার অফ 2.1 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। अबे जिंदगी ना मिलेगी दोबारा, मान लो बेटा। এ কি বলছি, পিকিউ এর দূরত্ব 2.1 ও বিন্দু থেকে, ঠিক আছে, তাহলে একদম সেম, ঠিকঠাক ক্যালকুলেট করো। নেক্সট চলো, পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি পারপেন্ডিকুলার টু এবি। ওপিটা কার উপর পারপেন্ডিকুলার, ছবি তো কবি করে ফেলেছে, ছবি এখানে আঁকছি দেখ। ও কেন্দ্রীয় বৃত্ত এবি, ও বৃত্তের কেন্দ্র কি চেয়েছে, এ কাহা গে হাম পি, দিস ইজ সি। তাহলে এবার চলে আসছি ওপি পারপেন্ডিকুলার টু এবি। ওপি কার উপর পারপেন্ডিকুলার, ওপি পারপেন্ডিকুলার টু এবি। এবি 6 সেমি, এবি 6 মানে এটা 3, এটা 3, তাহলে এবি ইকুয়াল টু 6 সেমি, তার মানে আমি এই পিবিটাকে কত বলতে পারি, পিবি 3 সেমি। পিবি কত বলতে পারি, পিবি 3 সেমি, বিকজ পি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। সো উই ক্যান সে দ্যাট পিসি কত, পিসি 2 সেমি। পিসি শুনতে পেলে না খুব পেটাবে, পিসি বলছে 2 সেমি, এত ছোট, পিসি 2 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, হোয়াট ইজ দ্য কি কালিনী, এইটা চেয়েছে। ব্যাসার্ধ মানে কি, ওবি, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ ওবি, অর্থাৎ ওবির দূরত্বটা আমার চেয়েছে। কি করব স্যার, স্যার এইটা কত স্যার, এটা কত স্যার, এটা কত, টোটালটা কত, এবি 6 তাহলে এটা 3, স্যার পিবি তো 3 বলাই আছে। স্যার ওপি বলেছে স্যার, ওপি পারপেন্ডিকুলার টু এবি, এবি 6 সেমি বলেছে, পিসি 2 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে আমাকে বের করতে হবে। স্যার এই পিসি এইটুকু বলছে 2 সেমি, তাহলে এটুকু যদি 2 হয় তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো, আমি বাকিটা বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি বাকিটা এক্স, আমি ধরে নিচ্ছি ওপি ইকুয়াল টু এক্স সেমি। স্যার ওপি এক্স সেমি, আরে স্যার ওসিটাও তো বৃত্তের ব্যাসার্ধ, আবার ওবিটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি লিখতে পারি না স্যার ওসি ইকুয়াল টু ওবি। ও স্যার ওসি মানে কি, ওসি মানে কি, ওসি মানে আমি লিখতে পারি ওপি প্লাস পিসি ইকুয়াল টু ওবি। ও স্যার ওপি কত ধরেছি এক্স প্লাস পিসি কত স্যার, পিসি 2, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু কত ওবি। ও স্যার তাহলে ওবিটা এক্স প্লাস 2, আর স্যার ওপিটা কত, ওপিটা ধরেছি এক্স, আর এটা তাহলে এক্স প্লাস 2। স্যার তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। স্যার অতিভুজ কত, অতিভুজ তো এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কত, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ওবি, তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। ও স্যার ওবিটা তো এক্স প্লাস 2 পেয়েছেন আপনি কায়দা করে, ওবিটা কত পেয়েছেন, এক্স প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু ওপি কত ধরেছেন, এক্স স্কোয়ার, আর পিবি তো ওই যে বের করা আছে স্যার 3 স্কোয়ার, ক্যালকুলেট করবি এক্স এর মান পাবি।
পাবি না আরে পাবো কি পাবো না আমি তো জানি না করতে করেছে কে মানা, তাহলে অঙ্ক করতে হবে। চলো নেক্সট, কমেন্টে কিন্তু এটা জানাস যে এর উত্তর কত এলো। ওকে, এক্স এর মান, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্স পেলি মানে ওপি পেলি, কিন্তু তোর ব্যাসার্ধ চেয়েছে, তুই ওইটাই এক্সটাই উত্তর লিখে দিয়ে চলে আসলে কাঁচকলা। তোর কিন্তু বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে মানে ওবি চেয়েছে, ওবি মানে কিন্তু এক্স প্লাস টু, মানে তুই এক্সটা বের করবি তারপর তার সাথে 2 যোগ করবি, তবেই উত্তর হবে, আর না হলে কাঁচকলা হবে। আর কি আছে স্যার, দুটি বৃত্তের কেন্দ্র পি আর কিউ, বৃত্ত দুটি এ আর বি বিন্দুতে ছেদ করে, এ বিন্দু দিয়ে ও প্রমাণ চেয়েছে, প্রয়োগ, এটা তোরা হোমওয়ার্ক নে এই প্রয়োগটাকে, ঠিক আছে। এই প্রত্যেকটা প্রয়োগ এরপর থেকে যা যা প্রয়োগ আছে, প্রমাণ করি ব্যাসই বৃত্তের বৃহত্তম যায়, প্রয়োগ 9 করা আছে, হোমওয়ার্ক নে, পারবি কিনা বা বুঝতে পারলি কিনা কমেন্টে জানাবি। আই থিঙ্ক বুঝতে পারবি, কেন বুঝতে পারবি এই কারণে যে এতদিন পর্যন্ত তোরা এই চ্যাপ্টারটা বুঝে পড়িসনি, আজকে তোদেরকে এই চ্যাপ্টারটার বেসিক টু অ্যাডভান্স বুঝিয়ে দিয়েছি, আশা করছি আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তাহলে এই প্রত্যেকটা যে অঙ্কগুলো আছে এবং যে প্রয়োগগুলো আছে, এই প্রত্যেকটা অঙ্ক এবং প্রত্যেকটা প্রয়োগ তোদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোরা প্রত্যেকে কমেন্টে লিখে একটা জিনিস জানাবি যে এই অঙ্ক এবং এই প্রয়োগগুলো তোরা পারবি কিনা বা তোরা পারলি কিনা, এটুকু লিখে তোরা শুধুমাত্র জানিয়ে দিবি। তাহলে কমেন্ট কিন্তু ফাঁকা থাকা যাবে না, কমেন্টে লিখে জানাতে হবে যে এই কোশ্চেনগুলো এবং এই যে প্রয়োগগুলো আছে এরপর থেকে সব, এরপর থেকে কি, এরপর থেকে সব HW কমেন্টে লিখে জানাস, না পারলে, পারলেও জানাস, কমেন্টে লিখে জানাস, পারলে আগুন আর না পারলে কি বল, না পারলে এই যে বেগুন, না পারলে আমি করে দেবো, চাপ নেই, পারলে শুধু আগুন লাগিয়ে দিস, আগুনের চিহ্ন দিয়ে দিস কমেন্টে, না পারলে জানাস বেগুন লিখেই জানাস, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি এই ক্লাসটা সবার খুব 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 ভালো লাগলো। এই রকম ক্লাস তোরা এই জ্যামিতির উপরে পরপর পরপর চ্যাপ্টারগুলোর উপরে চাইছিস কিনা জানাস। আজকে একটু সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি সব অঙ্কগুলো করাতে পারলাম না, কিন্তু আমি পরের বার থেকে চেষ্টা করব সব অঙ্কগুলো করানোর। তো তোরা প্রত্যেকে তার জন্য কমেন্টে লিখে জানাবি যে তোরা বুঝতে পারলি কিনা। যেমন আগুন ফিজিক্যাল সায়েন্সে লাগছে তেমন আগুন যদি ম্যাথে লেগে থাকে তাহলে তোরা কিন্তু জানাস। আর সামনে শামীম স্যার বসে আছে, তোরা কমেন্টে লিখে দে শামীম স্যারের টেস্ট পেপার চাই। চলো টাটা বাই বাই। আচ্ছা, বাংলা পড়বে, শিখবে এবং শামীম স্যার কি করবে, বাংলা একটু জোরে জিতবে। চলো, জয় হিন্দ।